যে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে রিসেন্টলি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে। এটা শুধুমাত্র আমাদের এই অঞ্চলে নয়, এটা সারা পৃথিবীতে ঘটছে। এবারে নাসা বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছিল, যাতে বলেছিল যে টেন্টেটিভলি হয়তো 2032 থেকে 35-এর মধ্যে আমাদের যে বঙ্গোপসাগরের জল সেটা এসে খিদিরপুরের কাছাকাছি পৌঁছতে পারে। পরবর্তীকালে আমরা গিয়ে স্টাডি করতে গিয়ে দেখেছি এটা 35 না হলেও 2040-এর মধ্যে কিন্তু কলকাতার সলিল সমাধি ঘটে যাওয়ার মতো ইচ অ্যান্ড এভরি পসিবিলিটিজ আছে। খুব সিম্পলি একটা এক্সাম্পল দিই, আরও অনেক জটিল গবেষণা এটা। আপনারা যদি কখনো ভাগীরথী হুগলি নদীর গতিপথের পাশাপাশি যান, তাহলে গেলে আপনারা বুঝতে পারবেন যে বোথ সাইডে নদীর, অর্থাৎ একদিকে হাওড়া শহর আর একদিকে কলকাতা, দেখবেন যে বড় বড় গর্ত আছে। স্বাভাবিকভাবে বলা হয় কি এগুলো হচ্ছে র্যাট হোলস, কিন্তু বেসিক্যালি কোনোটাই র্যাট হোল নয়। দীর্ঘদিন ধরে জলের চাপে ক্ষয় হতে 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 মাটির মধ্যে দীর্ঘ গভীর গর্ত তৈরি হয়েছে। এই গর্তগুলো কত দূর? গঙ্গা নদীর উভয় প্রান্তেই নদী খাত থেকে প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত ভেতরের দিকে, বাগজোলা খ্যানেলের উভয় প্রান্তে প্রায় 3.5 কিলোমিটার পর্যন্ত ভেতরের দিকে। এই অঞ্চলটা পর্যন্ত কিন্তু পুরো জায়গাটা একেবারে ফাঁপা হয়ে বসে আছে। আপনারা দেখবেন যতগুলো বাড়িঘর কলকাতায় রিসেন্টলি হেলে পড়ার ইনসিডেন্স ঘটলো, সাউথ ক্যালকাটা কিন্তু তুলনামূলকভাবে নবীন শহর এবং যে কারণের জন্য উন্মুক্ত অবস্থায় সেটা দীর্ঘদিন ছিল। সেই কারণে ওর তলা থেকে এই যে মাটি সরে যাওয়ার যে ঘটনাটা বললাম, সেটা অনেক বেশি পরিমাণে ঘটেছে। আপনারা খুব সহজে যদি হাওড়ার থেকে একেবারে বাটানগর গঙ্গা পর্যন্ত যান, তাহলে গেলে গঙ্গার সাইডটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কি বিপুল পরিমাণে পলিরাশি প্রত্যেক দিন বেরিয়ে আসছে গঙ্গায়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলকাতার নর্দার্ন পার্টটা কিন্তু তুলনামূলকভাবে অনেক পুরনো শহর এবং এটাই অতীতে কলকাতার মূল জায়গাটা ছিল। সেই কারণের জন্য আগে থেকেই যেহেতু তার উপরে লোডটা চাপা ছিল, সেই কারণের জন্য তারা এখনও খানিকটা স্টেবিলিটিতে আছে। কিন্তু গঙ্গার বোথ সাইডে এই স্টেবিলিটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন রিসেন্টলি যে গঙ্গার সৌন্দর্যায়নের জন্যে গঙ্গার বোথ সাইডকে ঢালাই করে সুন্দর স্ল্যাব নামিয়ে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যখন ভাটা হয় তখন খেয়াল করলে বুঝতে পারবেন ওই স্ল্যাবগুলোর তলা দিয়ে বহু দূর পর্যন্ত নদীর জল প্রবেশ করে গেছে। ফলে বেসিক্যালি নর্থ কলকাতার উপরে ইম্প্যাক্টটা আসছে একটু দেরিতে, কিন্তু যখন ইম্প্যাক্ট পড়তে শুরু করবে নর্থ কলকাতার ওপরে, তার কারণ এটা হচ্ছে মিয়েন্ডারের ইনার পার্টে, অর্থাৎ একটা নদী বাঁক আছে, সেই বাঁকটার ইনার পার্টের মধ্যে এটা আছে। সেই কারণের জন্য তার উপরে ইম্প্যাক্টটা আসবে দেরিতে, কিন্তু যখন আসবে তখন কিন্তু পুরো শহরটাই হুড়মুড়িয়ে মুখ থুবড়ে পড়বে। আর সাউথ ক্যালকাটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনও পর্যন্ত সারফেসটা ওই যেটা বলছিলাম সরার মতো, সরার প্রান্তভাগে সাউথ ক্যালকাটা, এবং যে কারণের জন্য ওখান থেকে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার ফলে আলটিমেটলি এই প্রবণতাটা সাউথ ক্যালকাটায় বেশি, বা যেখানে নতুনভাবে গ্রো করছে কলকাতা সেই অঞ্চলটাতে কম্পারেটিভলি বেশি। আর যেগুলো পুরনো শহর ছিল সেটা কম্পারেটিভলি কিন্তু ওই তুলনায় একটু বেশি স্টেবল। কিন্তু ভালো করে খেয়াল করুন, যেটা বলছিলাম যে সমুদ্র জলের উচ্চতা যদি আরও 1 থেকে 1.5 মিটার বেড়ে যায়, তাহলে কিন্তু কলকাতা শহরে প্রত্যেক জোয়ারের সময় গঙ্গার জল প্রবেশ করবে। মানে এমনও হতে পারে আপনাদেরকে লঞ্চে করে অফিসে আসতে হলো, বাসে করে বাড়ি ফিরতে হচ্ছে। মানে এই সিচুয়েশনও তৈরি হতে পারে কলকাতার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে অবনমিত হচ্ছে আর সমুদ্রের জল অত্যন্ত দ্রুত গতিতে উত্থিত হচ্ছে। ফলে আলটিমেটলি কিন্তু কলকাতার এই সারফেসের আমরা যদি বলি সাস্টেনেবিলিটি, সেটা কিন্তু প্রায় নেই। সাস্টেনেবিলিটি অলরেডি হারিয়ে ফেলতে শুরু করেছে। প্রবণতা বাড়ছে, কলকাতাকে মাঝে মধ্যে আমরা কেঁপে উঠতে দেখছি। এরপরে ধরুন একটু যদি বেশি মাত্রায় ভূমিকম্প হয়, তাহলে কলকাতার সব থেকে কোন জায়গাটা সবার আগে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করবে? হ্যাঁ, বিষয়টা দেখুন, আমরা যে এতক্ষণ যে মাটির তলাকার গঠনের কথা বলছিলাম, প্রত্যেকবার ভূমিকম্প মানে কিন্তু মাটির তলায় আবার র্যাপচার হওয়া, আবার ক্ষতিগ্রস্ত হওয়া, আবার বেশ কিছু পরিমাণে পলিরাশি বেরিয়ে আসা। সুতরাং এই ঘটনাটা যদি ঘটে, তাহলে এই মুহূর্তে যে সমস্যা, তাতে কিন্তু হুগলি নদীর উভয় প্রান্তে মূলত 3.5 কিলোমিটার ইস্ট এবং ওয়েস্টে সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে।
ঠিক একইভাবে বাগজোয়ালা ক্যানেলের বোথ সাইডে 3.5 কিলোমিটার ইস্ট ওয়েস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এরপর আস্তে 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 কলকাতার মিডল পার্টটার দিকে এগোবে। তবে বোথ সাইডে যদি 3.5 কিলোমিটার করে না হয়, মানে প্রায় 7 কিলোমিটার যদি শহর অলরেডি গ্রাসে চলে যায়, তাহলে কিন্তু মাঝখানে একটা সরু স্ট্রিপ টাউন পড়ে থাকবে, বাকি কিন্তু মেজর পার্টটাই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কলকাতাতে সেদিন যে ভূমিকম্পটা হলো বে অফ বেঙ্গলে, সেই ভূমিকম্পের যদি তীব্রতা রিক্টার স্কেলে আর 1 বেশি হতো, অর্থাৎ যদি 5.3 জায়গায় যদি 6.3 হতো, তাহলে কিন্তু সেদিনই সুনামিতে কলকাতা শহরের উপর দিয়ে ঢেউ চলে আসতে পারতো, এমনই সিচুয়েশান। আবার কি, যদি সেই ভূমিকম্পটা যেটা বঙ্গোপসাগরে হয়েছিল সেই তীব্রতা নিয়ে এসে যদি 45 থেকে 50 সেকেন্ড পর্যন্ত থাকতে পারতো, তাহলে কিন্তু কলকাতার 60 to 70% বাড়ি কিন্তু সেই দিনই ধ্বংস হয়ে যেত। সুতরাং এতটাই মানে শেষ একটা পর্যায়ের কাছাকাছি কলকাতা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমাদের বহুদিন ধরে আমরা বলতাম এই কথাটা, যে আমাদের সহ্যের সীমা কত দূর পর্যন্ত আছে, আমাদেরকে দেখতে হবে কি হচ্ছে, দেখতে হবে। পরিবেশ নিশ্চিত আবার রেকার করবে, পরিবেশ কিন্তু রেকার করছে। পরিবেশের রেকার মানেই হচ্ছে এই পদ্ধতিতে সে আস্তে 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 ধ্বংস করতে 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 আবার একটা ক্রিয়েশনের পথে সে ফিরে যাবে। সুতরাং আমরা যদি এখনো পর্যন্ত পরিবেশের এই রেকার করার পদ্ধতিটাকে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও আমাদের এই শহরকে বাঁচাতে পারবো না, আমাদের এই এস্টাবলিশমেন্টকে বাঁচাতে পারবো না। আমরা টোটালটাই একটা কলকাতা নিয়ে আলোচনা করলাম, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ তো শুধু কলকাতার উপর না, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জায়গাও রয়েছে। এবং আমরা পশ্চিমবঙ্গে অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গও কিন্তু বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানে ক্ষতির আশঙ্কা ঠিক কতটা বাড়ছে ক্রমশ? কারণ ইতিমধ্যেই যাতায়াতের সুবিধার জন্য যাতে ট্রেন পরিষেবা করা যায়, পাহাড় ভাঙা চলছে, মানে উন্নয়ন চলছে, কিন্তু মানে যদি আমরা দেখি ভেতরে ভেতরে কি সেটা উন্নয়ন না অবনয়ন? না না, বেসিক্যালি দেখুন, এই উন্নয়নের আমি তো প্রথমেই বললাম যে যদি উইদাউট এনি ক্যালকুলেশন যদি আমি উন্নয়ন করি, আমাদের কি হয় জানেন তো, অধিকাংশ প্ল্যানিংয়ে একটা ফাঁকা জমি, সুতরাং এই ফাঁকা জমির ওপরে কি কি করা যাবে সেটা আমরা আগে থেকে ভেবে ফেললাম, দিয়ে বললাম যে এটাকে এইভাবে করতে হবে। কিন্তু সেই ফাঁকা জমি কতটা লোড নিতে পারবে তার সেটা ক্ষমতা আছে কি না। আমি হিমালয় পর্বতকে কেটে ফেলছি, হিমালয় পর্বতকে কেটে ফেলে সেখানে আমি একটা সুড়ঙ্গ বানিয়ে রেলকে নিয়ে যাব বলে ঠিক করছি, কিন্তু হিমালয় পর্বতের কতটা লোড নেওয়ার ক্ষমতা ছিল, ওখান থেকে কেটে ফেলার ফলে সে কতটা পদার্থ সেখান থেকে বেরিয়ে এলো, সেই লোডটা সেখানে পূরণ করতে আমি পারবো কি না। যদি না পারি, তাহলে হিমালয়ের ব্যালেন্স হারিয়ে যাওয়াটাই আমাদের কিন্তু ভারতীয় ভূখণ্ডের ব্যালেন্সকে নষ্ট করে দেবে। অর্থাৎ আমরা ছোট ছোট অনেকগুলো কাজ করি, সেই ছোট ছোট কাজগুলো করার সময় আমরা ভাবি না, কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা ছোট ছোট কাজের সামেশনাল ইম্প্যাক্ট হচ্ছে আজকের এই সম্ভাব্য বিপর্যয়। এবং ভূমিকম্প যেভাবে বাড়ছে, নর্থ বেঙ্গলের অবস্থা কিন্তু সত্যিকারই আশঙ্কাজনক। তার কারণ আমি যে উত্তরে যে ডাউকিচ্যুতি রেখার কথা বলছিলাম, তার ঠিক ওপরের দিকটাই হচ্ছে নর্থ বেঙ্গল, তার অর্থাৎ নর্থ বেঙ্গলের ওপরেই কিন্তু রয়েছে আবার হিমালয়ান ফল্ট জোন। সুতরাং হিমালয় ভূমিকম্প হলে নর্থ বেঙ্গল কাঁপবে,